নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আজ পড়ব চণ্ড পর্বটি। আসুন তবে শুরু করি আজকের পর্ব চণ্ড। হাম্বিরের নাতি লখা রানা লড়াই করতে করতে তিনি এখন বুড়ো হয়েছেন, আর তার তরোয়াল সে শত্রুর মাথা কাটতে কাটতে এমন ভোঁতা হয়ে গেছে যে কেবল মুঠো সার এক গাছা আখ কাটবার জন্যই তার ধার নেই। তরোয়ালের ধার না থাকুক, লক্ষণ রানার কিন্তু কথার ধার খুবই ছিল। ঠাট্টা তামাশায় তার মুখের কাছে দাঁড়ানোর কার সাধ্যই ছিল না। বয়সের সঙ্গে রানার মশকরা করবার বাতিকও যেন ক্রমেই বেড়ে চলেছিল। সে একদিনের কথা। সাদা জামা জোড়া, সাদা দোপাট্টা, পাকা চুলের উপরে ধপধপে পাকড়ি পরে লক্ষণ রানা লকড়া পায়রাটি সেজে বসে আছেন। পাহাড়ের উপর শ্বেত পাথরের খোলা ছাদ, আধখানা চাঁদের আলো এসে পড়েছে, আর আধখানায় কেল্লার উঁচু পাঁচিলের কালো ছায়া বিছিয়ে রেখেছে। রানার চারিদিকে সভাসদ পরিষদ, সকলেরই হাতে এক সিদ্ধি। এখনই জলসা শুরু হবে। চাকরেরা বড় বড় থালায় ফুলের মালা, পানের দোনা এনে রেখেছে, গোলাপ আর আতরের গন্ধ। ছাদের এক কোণে একদল নাচুনি সোনার ঘুঙুরের পায়ে পড়ে বসে আছে। এমন সময় রাজকুমার চণ্ডের সঙ্গে মারোয়ারের রাজকুমারীর বিয়ের সম্বন্ধ নিয়ে রণমল্লের দূত এসে উপস্থিত হয়েছে, রূপোর পাতে মোড়া একটি নারকেল হাতে। মারোয়ারের দূত বেশ একটু মোটা, তার উপরে সে আবার 11 গাজি থানের প্রকাণ্ড একটা পাকড়ি বেঁধেছে, আর তার আগে আগে পেটটি এগিয়ে চলেছে। দূতকে দেখে লখা রানা অনেক কষ্টে হাসি চাপলেন, কিন্তু এই মানুষ লাডিনকে নিয়ে একটু মশকরা করার লোভ তিনি আর কিছুতেই সামলাতে পারলেন না। রানা দূতের হাত থেকে একটা রূপোর মোড়া নারকেলটি নিজেই নিয়ে বসেছেন। বা বেশ তো, এটা বুঝি তোমার রাজা এই বুড়ো বয়সে আমার খেলার জন্য এখানে পাঠিয়েছেন? দূতের বলা উচিত ছিল, আজ্ঞে না, এটি রাজকুমার চন্দ্রের জন্য, কেননা তারই সঙ্গে আমাদের রাজকুমারীর বিয়ের কথা নিয়ে এসেছি। আপনার মতন পাকা দাড়ির খেলার জিনিস এটা কিন্তু নয়। কিন্তু রানার ভাবগতি দেখে দূতের মুখে আর কথাই সরছে না। এদিকে সভাসুদ্ধ লোক মুখ টিপে হাসছে, ওদিকে লজ্জায় রাজকুমার চন্দ্রের মুখও হয়ে উঠেছে রাঙা। দূত তখন ভীষণ সমস্যায় পড়ে বলেছেন, মহারানা, বড় সুখের কথা যে আপনি নিজেই আমাদের রাজকুমারীকে চাইলেন। আমাদের দেশের রাজা বড্ড গরিব, তার এত দূর সাহস কেমন করে হবে যে বিয়ের সম্বন্ধ করে মহারানাকে নারকেল পাঠাবেন? তিনি চেয়েছিলেন রাজকুমারকেই জামাই করতে, কিন্তু কি আশ্চর্য, তিনি স্বপ্নেও যা আশা করেননি তাই ঘটে গেল। মহারানা যদি হুকুম হয় তবে আমি আমার রাজাকে গিয়ে এই সুখের খবর এখনই পাঠিয়ে দিই। বলেই দূত উঠতে যান। রানা তখন কি জবাব দেন? তাড়াতাড়ি দূতের হাত ধরে বললেন, বসো বসো, আমি তামাশা করছিলাম, ডাকো কুমার বাহাদুরকে। কুমার তখন সভা ছেড়ে উঠে গেছে। রানার দূত চণ্ডের কাছে ছুটলো, কিন্তু চণ্ড বলে পাঠালেন, মহারানা তামাশা করেও যে রাজকুমারীকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি আজ থেকে তাই সেই রাজকুমারী আমার মায়ের তুল্য, আমি কিছুতেই তাকে বিয়ে করব না। বুড়ো রানা তখন বড়ই বিপদে পড়লেন। কি আশ্চর্য, ছেলেটা কি তামাশাও বোঝে না? লোকের পর লোক রাজকুমারকে বোঝাতে ছুটল, কিন্তু চন্দ্রের প্রতিজ্ঞা অটল রইল। রানা নিজের কথার ফাঁদে নিজেই বাধা পড়লেন। এবারে তামাশা যে জাদুকরের আম গাছের মতন দেখতে দেখতে এমন সত্যি হয়ে উঠবে, এটা তিনি স্বপ্নেও ভাবেননি। বিয়ে করতে দুঃখ নেই, কিন্তু তামাশাটা যে দূতকে ছেড়ে উল্টে তাকে নিয়ে শুরু হবে, এটাই ছিল তার আপত্তি। অনেক বোঝানোর পরও যখন চণ্ড বিয়ে করতে রাজি হলেন না,
তখন রাগে বুড়ো রানা পাকা দাড়িতে মোচড় দিয়ে বললেন, দেখো চন্দ্র, তোমার প্রতিজ্ঞা তুমি রাখো, কিন্তু আমিও প্রতিজ্ঞা করলাম, এবার আমার যে ছেলে হবে তাকেই আমি সিংহাসন দেব, সেই হবে রানা, আর তোমাকে হতে হবে না, তুমি হবে সাধারণ একজন সামন্ত। চন্দ্র একলিঙ্গ মহাদেবের নামে শপথ করে বললেন, তাই হবে। সবাশুদ্ধ লোক তখন চুপ করে রইল। মারোয়ারের দুধ রানার বিয়ের খবর নিয়ে চলে গেল। বুড়ো বয়সে বর সেজে যে তামাশা দেখাতে হবে, এটা লক্ষা রানার খুবই খারাপ লাগলো। তিনি চন্দ্রকে কিছুতেই আর ক্ষমা করতে পারলেন না। বিয়ের 2 বছর পরে 2 মাসের ছেলে মুকুলকে মেবারের সিংহাসনে বসিয়ে তিনি এক কম্বল এক লোটা নিয়ে তীর্থ করতেই বেরিয়ে গেলেন। কবে কোনখানে জীবনের ভীষণ তামাশার থেকে তার নিকৃষ্ট হলেও তা তিনি আর জানলেন না। মুকুল তখন ভারী ছোট, নেহাত কচি, কাজেই রাজার যা কিছু কাজ সবই চন্দ্রকেই করতে হয়। রাজা না হয়েও তিনিই রাজা। দেশের লোকের মুখে চন্দ্রের সুখ্যাতি আর ধরে না। চন্দ্রকে তারা যেমন ভয় করে, তেমনি আবার ভক্তিও করে, আবার ভালোবাসে। এটা কিন্তু মুকুলের মায়ের আর যতই হোক মারোয়ারির মামার দলের প্রাণের সইল না। চন্দ্র কাউকে কিছু বলে না, কিন্তু বোঝেন তার আর বেশি দিন এই রাজ্যে থাকা চলবে না। এই যে রাজবাড়ি, যেখানে চন্দ্র মায়ের কোলে মানুষ হয়েছে, বাপের আদরে বেড়ে উঠেছেন, এখানে তার আপনার বলতে আর কেই বা আছে? পুরনো চাকর যারা ছিল, মহারানী তাদের তাড়িয়ে নিজের দেশ থেকে যত মারোয়ারিদের পেরেছে এনে কাজে রেখেছে। তার নিজের যে মহল, সেখানে রানীর ভাইরা এসে ঢুকেছে। তার যে সোনার উপর খাট বিছানা আসবাবপত্র, সবই এখন মুকুলের। রাজবাড়িতে নিজের বলতে রয়েছে একমাত্র তার তরোয়ালটা। কিন্তু মুকুল, সেই অফুটন্ত ফুলের মতন কচি মুকুল, তার চেয়ে 25 বছরের ছোট মুকুল, সেই হাসি মুখের ছোট ভাই মুকুল, যে এখনো চলতে শেখেনি, বলতে শেখেনি, সে কি তার আপনার নয়? সকালে সন্ধ্যায় রাজসভাতে নিয়ে যাবার সময় সে তখন তার ছোট্ট হাত দুটি দিয়ে তার গলা জড়িয়ে ধরে, তখন কি যে চন্দ্রের হয়, কোনো দুঃখই আর মনে থাকে না তখন চন্দ্রের। চন্দ্র কতবার মনে করেছেন চলে যাই, কিন্তু এই ছোট্ট ভাইয়ের ছোট্ট হাতের বাঁধন, তার সব দুঃখের উপরে কচি দুখানি হাতের পরশ, একে ছেড়ে যাওয়া, একে কাটিয়ে বেরিয়ে পড়া চন্দ্রের আর হয়ে ওঠে না। তিনি বছরের পর বছর সব দুঃখ সয়ে ওই ছোট্ট ভাই মুকুলকে একদিন মেবারের রাজ সিংহাসনে বসবার মতন উপযুক্ত করে মানুষ করে তুলতে লাগলেন। দারুণ গরমের দিনে সকাল সকাল সভা ভঙ্গ করে মুকুলকে নিয়ে চন্দ্র খোলা ময়দানে গোলা খেলা করতে যান। চন্দ্র চড়েন এক ঘোড়ায়, আর একটা টাট্টুতে মুকুল। মাথার উপরে রোদ ঝাঁ ঝাঁ করছে, কোথাও যেন একটু ছায়া নেই। এরই মাঝে 2 ভাইয়ের ঘোড়া বিদ্যুতের মতন ছোটাছুটি, মুখে চোখে আগুনের মতন বাতাস লাগছে। 2 ভাইয়ের মুখ রক্তের মতন রাঙা হয়ে উঠেছে সূর্যের তাপে। আবার হয়তো কোনোদিন ঘোরতর মেঘ করে ঝুপঝুপ বৃষ্টি নেমেছে। চন্দ্র চলেছে মুকুলকে নিয়ে শিকারে। কাদা ভাঙতে ভাঙতে, জলে ভিজতে ভিজতে থই থই করছে নদীর জল। সাঁতার দিয়ে তা পেরিয়ে বাড়ি থেকে অনেক দূরে, গ্রাম ছাড়িয়ে অনেকখানি জঙ্গল আর জলের মাঝে। শীতের দিনে তাসের খেলা বাহারে পাহাড়ে, যেখানে বরফের মতন বাতাস ধারালো ছুরির মতন বুকে এসে লাগে। এমনি করে মুকুল মানুষ হচ্ছে, দিনে দিনে শক্ত হচ্ছেন। তার খাওয়া পড়া খেলাধুলা রাজার ছেলে বলে যে আরামের, তা নয়। চন্দ্র মেবারের একজন সামান্য রাজপুতের ছেলের সঙ্গে যে একদিনের মেবারের সর্বময় কর্তা হবে, তার কোনো বিষয়ে কোনো তফাতি রাখলেন না। এমনি করে লক্ষা রানা চন্দ্রকে মানুষ করছিলেন।
আর ঠিক তেমনি করেই চন্দ্র তার ছোট ভাইকে সিংহাসনের উপযুক্ত হওয়ার জন্য বিপদে আপদে দুঃখে কষ্টে পীরের মতন নির্ভয়ে থাকার জন্য ছোটবেলা থেকেই তাকে তৈরি করছে। এটা কিন্তু মুকুলের মায়ের একদম ভালো লাগে না। তিনি চান গরমে মুকুল পাখার বাতাসে, বাদলে ছাতার তলায়, শীতে লেপ তোষকের মধ্যে থেকে মোমের পুতুলটির মতন গোল গাল মোটা সোটা হয়ে উঠুক। এর জন্য মুকুলকে আর কখনো কখনো চন্দ্রকেও মহারানীর কাছে গঞ্জনা সইতে হয়। মুকুল সে ছেলে মানুষ, মায়ের ধমকে কখনো রাগ করে, কখনো খানিক কাঁদে, আবার একটু পরেই সব ভুলে যায়। চন্দ্রের প্রাণে কিন্তু রানীর বাক্যবান তীরের মতন গিয়ে বাজে। এক একদিন তিনি আপনার খুব প্রাণের যারা বন্ধু বুড়ো বুড়ো সর্দার তাদের কাছে বলেন, আর না, আর এখানে থাকা চলে না। সবাই বলে আমি আমার ভাইকে বশ করে নিয়ে নিজে রাজগিরি করছি। সে যখন আমার হুকুমে উঠে বসে তখন আমি হলেম সত্যি রাজা, আর সে একটা সাক্ষী কপাল, নামে মাত্র মেবারের রাজা। আপনারা আমায় ছুটি দিন, আমি অন্য রাজ্যে গিয়ে এবার থাকি। বুড়ো সর্দারেরা বলেন, এখনো যে সময় হয়নি যুবরাজ, আরো কিছুদিন থাকো, মুকুল আরো একটু উপযুক্ত হয়ে উঠুক। চন্দ্র চান কোনো সর্দারের হাতে মুকুলকে মানুষ করবার ভার দিয়ে বেরিয়ে পড়েন, কিন্তু কোনো সর্দার সে ভার নিতে চাইলে তবেই তো হবে। তারা কেবলই বললেন, আমরা মুকুলের জন্য সব করতে প্রস্তুত, কিন্তু যুবরাজ যদি আমরা পর মাত্র, আপনি কিন্তু তার নিজের ভাই। চন্দ্র আর কোনো জবাব তখন দিতে পারেন না। বাপ থাকলে কেউ তো চন্দ্রকে মুকুলের জন্য কষ্ট নিতে বলতো না, কিন্তু এখন ভাই যদি তাকে না দেখে তবে মুকুলকে রাজা হওয়ার মতন শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ কে করে তুলবে? এমনি করেই দিন কাটছে। ইতিমধ্যে একদিন কালবৈশাখীর রাত দুপুরে অন্ধকার দিয়ে বড় বড় সাদা মেঘ একখানার পর একখানা আস্তে আস্তে পূর্ব থেকে পশ্চিমে চলেছে। মনে হচ্ছে যেন বড় বড় পাল তুলে আকাশের এপার ওপার করছে। অন্ধকারে পাড়ি দিচ্ছে একটার পর একটা নৌকা, একটিও তারা নেই, একটু শব্দও নেই। চন্দ্র সারাদিনের কাজ সেরে সেই দিকে চেয়ে আছে, ঘরের আলো নিভিয়ে একলাটি। রাজবাড়ির সবাই তখন ঘুমিয়ে, কেবল চন্দ্র জেগে আছে একা। আজ চন্দ্রের বুকের ভেতরে একটা বেদনা থেকে থেকেই দুই পাঁজরের হাড়গুলোকে মোচড় দিয়ে দিয়ে যেন ভাঙতে চেষ্টা করছে। ব্যথা যে কিসের, বেদনা যে কতটা, চন্দ্র তা বুঝতেই পারছেন না। তার কেবলই মনে হচ্ছে মুকুলকে একবার কাছে ডাকি, কিন্তু উঠতেও পারছেন না, ডাকতেও পারছেন না। অন্ধকারের মধ্যে একলাটি চুপ করে পড়ে রয়েছেন। চন্দ্রের দেহ মন সমস্ত অসাড় হয়ে মরে গেছে, কেবল তার চোখ যেন জীবনের সব আলোটুকু টেনে নিয়ে প্রহরের পর প্রহর বর্ষা রাতের অন্ধকারে কি যেন সন্ধান করে ফিরছে। একটা ঝড় অনেকখানি ঠান্ডা হাওয়ার ধাক্কায় গাছপালা, ঘর বাড়ি, জলস্থল, আকাশ দুলিয়ে চলে গেল। অনেকখানি বৃষ্টির জল ঝরঝর করে চারিদিকে ঝরে পড়ল। বিদ্যুৎ বাজ খানিক চমক দিয়ে ধমক দিয়ে চলে গেল। তারপরে মেঘ আস্তে আস্তে পাতলা হয়ে এলো। রাত্রি শেষের সঙ্গে রূপোর মতন সাদা আলো ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে এসে অন্ধকারকে ক্রমেই ফিকে করে ভোরের একটা ছোট্ট পাখির গানের সঙ্গে সঙ্গে ক্রমেই ফুটে উঠতে লাগলো। ঠিক সেই সময় বাদলা দিনের সকাল বেলায় ফুটন্ত কচি আলোর মাঝখানে একখানি জলে ভরা মেঘ। চন্দ্র দেখছেন সে কিবা চোখ জোড়ানো শান্ত রূপ, যেন ঠিক তার মা। চন্দ্র সেই মেঘের দিক থেকে আর চোখই ফেরাতে পারছেন না। সারা রাত্রি অন্ধকারের মধ্যে তার দুই চোখ এরই সন্ধান করছিল।
এতক্ষণে দেখা পেলেন। তার বুকের বেদনা টানা তার ছেড়ে দিলে যেমন হয় তেমনি কাঁপতে কাঁপতে একেবারেই শান্ত হয়ে গেল। সেই সারা রাতে বাদলা দিয়ে ধোয়া মেঘ, সেই মায়ের চোখের জলে ভরা সেই সকালের মেঘ, তারই দিকে চেয়ে চেয়ে চণ্ড ঘুমিয়ে পড়লেন। এদিকে বেলা হয়েছে, রাজসভায় যাওয়ার ঘণ্টাও পড়েছে। মহারানী মুকুলকে সাজগোজ করিয়ে বসে রয়েছেন। এমন সময় মুকুলের দাই এসে বললে, রানীমা, আজ আর সভা বসবে না। বড় কুমার চণ্ডের শরীর খুব খারাপ হয়েছে। সেখানে মহারানীর বাপ মল্ল বসেছিলেন। তিনি বলে উঠলেন, কেন, বড় কুমার নইলে রাজসভা বন্ধ থাকবে নাকি? রানা মুকুল কি কেউ নয়? দায় ছিল সে অনেক দিনের। চণ্ডকেও সে মানুষ করেছে। রণমূলের কথায় কি একটা জবাব দিতে যাচ্ছিল, রানী তাকে ধমকে বললেন, যা, তোর আর এখানে দরকার হবে না, যা। বাবা এক্ষুনি মুকুলকে নিয়ে সভায় যাচ্ছেন, তুই সর্দারদের বসতে বলগে যা। মেবারের সিংহাসনে সেই দিন সূর্যবংশের কেউ না বসল কিনা পেট মোটা মারোয়ারি রণমল্ল নাতি মুকুলকে কোলে নিয়ে। লজ্জায় সর্দারদের মুখ লাল হয়ে উঠল। সেই সময় চণ্ড হঠাৎ ঘুমের থেকে চমকে উঠে চেয়ে দেখলেন আকাশে যেন গ্রহণ লেগেছে। সূর্য একখানা কঙ্কাল ধরা তামার থালার মতন দেখা মনে হচ্ছে। আর সেই বুড়ি দাই তার পায়ের তলায় বসে দুই হাতে মুখ ঢেকে কাঁদছে। সেই দিন সভাভঙ্গের পর বর্ষাকালের আকাশের মতন মুখ আধার করে রাজপুত সর্দারেরা যখন চণ্ডের কাছে এসে উপস্থিত, তখন চণ্ড তাদের হাত ধরে অনুরোধ করে বললেন, দেখুন, মহারানীমার ইচ্ছা নয় যে আমি আর মেবারের কোনো রাজকার্য চালাই। কাল রাত্রে একথা মহারানীমা নিজের মুখে স্পষ্ট করে বলেছিলেন। আজ সকালে তারই হুকুমে মারোয়ারের রাজা রণমল্ল মুকুলের দেখাশোনার ভার নিয়েছেন। এখন থেকে রাজ্যের কাজ তিনিই চালাবেন। আমার এখন ছুটি। মায়ের আদেশ আজ সকালেই আমার কাছে পৌঁছচ্ছে। মুকুলকে আর এই বাপ্পার সিংহাসন আপনাদের জিম্মায় রেখে আমি এক্ষুনি বিদায় হব। আমার ঘোড়া প্রস্তুত। বুকের ভেতর কি বেদনা নিয়ে চণ্ড যে সারা রাত কাটিয়েছেন তা আর কারোর বুঝতে বাকি রইল না। তারও কোনো কথা না করে চণ্ডকে প্রণাম করে বিদায় হলেন। চণ্ড তখন তার দাই মাকে কাছে ডেকে চুপি চুপি বললেন, মুকুলের যত ভালো হয় করো, তার কোনো বিপদ যেন না ঘটে দেখবে। আমার ছোট ভাই রঘুদেরও কৈলারে আছে। আমি তার সঙ্গে দেখা করে মান্ডুর রাজার কাছে চললেম। মহারানীকে বলবে যদি কোনো দিন কোনো বিপদ আসে, রাজ্যে যদি কোনো গোলমাল হয়, তবে আমি কাছেই রইলেম। আমাকে ডেকে পাঠালেই আবার আসব। আমার তরোয়াল মুকুলের শত্রুর জন্য আর মেবারের জন্য আমার প্রাণ। দাইমা, এরা কি যাওয়ার আগে মুকুলকে একবার আমায় দেখতে দেবে না? দাই ঘাড় নেড়ে চোখে আঁচল দিয়ে কাঁদতে লাগলেন। চণ্ড বুঝলেন ছোট ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার আর কোনো উপায় নেই। তিনি একটা কথা না কয়ে যেমন সাজেছিলেন তেমনি কেবল তরোয়ালখানা কোমরে বেঁধে রাজপ্রাসাদ ছেড়ে ঘোড়া ছুটিয়ে বেরিয়ে গেলেন। তখন মাথার উপরে দুপুরের রোদ ঝাঝা করছে। মুকুল যখন শিকার খেলতে যাওয়ার সময় তার দাদাকে খুঁজতে লাগলো, তখন রানী বললেন, তোর দাদাকে বাঘে খেয়ে ফেলেছে বুঝলি, সে আর আসবে না। সারাদিন মুকুলের চোখ ছলছল করতে লাগলো। সে শূন্য রাজপুরীতে কোথাওই তার প্রাণের প্রিয় দাদাকে আর খুঁজে পেল না। রাত্রে যখন সবাই শুয়েছে, তখন মুকুল তার দাইমার গলা জড়িয়ে বললে, যে বাঘ দাদাকে মেরেছে
তাকে আমি বড় হয়ে নিশ্চয়ই মারব। দেখো, তরোয়ালের এক চোটে তার মাথা কেটে এনে তোমায় দেব, কেমন? দাই বললে, রানা সাহেব, আমি সেই বাঘটা ধরবার একটা দড়ি, শক্ত ফাঁদ কালি বানিয়ে রাখছি। বাঘটাকে কিছুতেই কিন্তু পালাতে দেওয়া যাবে না, বুঝলে? মকুল খানিক চুপ করে থেকে বললে, দাইমা, বাঘটাকে দেখতে কেমন গো? আমি তো বাঘ দেখিনি, তাকে চিনতে পারবো তো আমি? ঠিক চিনতে পারবে, না হলে আমি চিনিয়ে দেবো। তোমার ওই মারোয়ারি দাদা মশাইয়ের মতন তার পেটটাও মোটা, আর ঠিক এমনই খোঁচা খোঁচা গোফও আছে তার। এর পরদিন সকালে যখন দাই মকুলকে সাজ পরিয়ে রাজসভায় তার বুড়ো দাদার কাছে দিতে গেল, তখন রণমল্ল পাকা গোফে চারা দিয়ে চোখ পাকিয়ে তার দিকে চেয়ে বললেন, হ্যাঁ দাই, বাঘ ধরবার ফাঁদ তৈরি করতে তো সময় লাগবে, সেই জন্য আজ থেকে তোমার ছুটি দিলেন। তোমার দেশের এক ভালো দাই আছে, সেই রানীর কাজ করবে। তুমি বসে বসে এখন ফাঁদ বাঁধো গিয়ে জঙ্গলে। দাই যা হুকুম বলে খুব একটা বড় সেলাম রণমল্লকে দিয়ে মুকুলকে বললে, রানা সাহেব, বাঘটাকে কিন্তু চিনে রেখো, ঠিক তোমার বুড়ো দাদার মতন গোফদারি, অমনি পেট আর বড় বড় দাঁত। সবাশুদ্ধ লোক তখন মুখ টিপে হাসতে লাগলো। মুকুল দুই চোখে একটা ভয় নিয়ে রণমল্লর দিকে চেয়ে এক দৌড়ে আবার দাইয়ের কোলে গিয়ে উঠল। দাই তার মুখে চুমুখে বললে, বেটা डरो मत, शेर को देख भागना कभी नहीं, मार तलवार की चोट, काट ले उसका सिर। সবাসিদ্ধ লোকের মুখে চাপা হাসি থাকে এই দেখে রণমল্ল কথাটা চাপা দেওয়ার জন্য তাড়াতাড়ি একটা কাষ্ঠ হাসি হেসে দাইয়ের পিঠ চাপড়ে তার হাতে একজোড়া সোনার বালা দিয়ে বললেন, ভালো ভালো, আমি খুব খুশি হলেম। এমনি করে মকুলকে সাহস দিয়ে এখন থেকে বাঘ শিকারে মজবুত করে তোলো। আজ থেকে তোমার তলব আরো 10 তনখা আমি বাড়িয়ে দিলাম। মকুলজি বড় হওয়া পর্যন্ত তুমি তার তদারক করবে। সবাশুদ্ধ লোক তখন বুঝলে রণমল্লকে যদি কেউ জব্দ করতে পারে তবে সে এই দাই, আর রাজবাড়িতে তার মতো মকুলের বন্ধু আর কেউই নেই। মেবারের সমস্ত রাজপুত সর্দার যারা রানীর খাতিরে রণমল্লকে ভয় করে একটা কথাও বলতেন না, তারা আজ এই দাইকে মনে মনে তার সাহসের জন্য তারিফ না করে থাকতে পারলেন না। রণমল্ল সেদিন মাথা হেঁট করে রাজসভা থেকে বিদায় হলেন। চণ্ডের ছোট ভাই ছিল রঘুবীর, কিন্তু মেবারের সবাই তাকে নাম দিয়েছিল রঘুদেব। রূপে গুণে তিনি ছিলেন বাস্তবিকই দেবতার মতন। নগরের বাইরে রাজ্যের গোলমাল থেকে অনেক দূরে একখানি সুন্দর বাগান ঘেরা ছোটখাটো পাথরের বাড়ি, তারই মধ্যে রঘুদেব একলা রাজার ছেলে হয়ে তপস্বীর মতন দিন দুঃখী কাঙাল নিয়ে থাকতেন। তার মুখের কথা সে যেন ছোট বড় সবার মন গলিয়ে গানের মতন গিয়ে প্রাণে বাজত। রাজ্যে তার শত্রু ছিল না, এমনকি যে মহারানী চণ্ডকে বিষ দৃষ্টিতে দেখতেন তিনিও রঘুদেবকে গুরুর মতন ভক্তি আবার ভাইয়ের মতন ভালোবাসা দিয়েছিলেন। আর মুকুল যে ছোটদার মুখের গল্প, তার সেই বাগানে ফল পেড়ে বনভোজন, গাছের পাখিদের বাসার খুব কাছে গিয়ে তাদের ছোট ছোট ছানাগুলোকে খাইয়ে আসা, গাছের ছায়ায় বসে বাঁশের বাঁশিতে রাখাল ছেলেদের কাছ থেকে গান শেখা, এই সব আনন্দের কথা কখনো ভুলবে না। চণ্ড গিয়ে অবধি সে তার ছোটদার কাছে যাওয়ার জন্য রোজ কাঁদছে। রানীর ইচ্ছে তাকে কিছুদিনের জন্য সেখানে পাঠিয়ে দেন, কিন্তু রণমল্ল কেবলই বাধা দিচ্ছেন।
রানী একবার রঘুদেবকে রাজবাড়িতেই না হয় আনবার কথা বললেন, কিন্তু তাতেও আপত্তি। শেষে একদিন রণমল্ল স্পষ্টই বলে দিলেন তার হুকুম ছাড়া রঘুদেবের সঙ্গে দেখা কিংবা তাকে এখানে আনানো হতে পারবে না। রানীর সেই দিন চোখ ফুটল। তিনি বুঝলেন রাজ্যের কাজে আর তার কোনো হাত নেই। সেই পাথরের রাজবাড়ির চারখানা দেওয়ালের মধ্যে তিনি আর মুকুল দুজনকে বন্দির মতনই থাকতে হবে। ইতিমধ্যে হঠাৎ একদিন খবর এলো রঘুদেব মুকুলকে দেখতে নগরে আসছিলেন। হঠাৎ মারা পড়েছেন। দেশের লোক হাহা করে বলছে রণমল্ল তাকে বিষ দিয়ে খুন করেছে। সমস্ত মেবার তার মূর্তি ঘরে ঘরে রেখে পুজো করছে, আর মারোয়ারি শেয়াল রাজা আর তার দলবলকে খুনে বদমাস চোর বলে অভিসম্পাত দিচ্ছে। বুড়ি দাই রানীকে এসে বলল, এখনো যদি ভালো চাও তো চণ্ডজিকে খবর পাঠাও, না হলে তোমার মুকুলের দশা কোন দিন রঘুদেবজির মতোই হবে দেখো। কিন্তু খবর তাকে দেয় কে? যে চিঠি বইবে সে তো রণমল্লেরই লোক। আপনার লোক দিয়ে সে রাজ্যটাকে ভরিয়ে রেখেছে। তার চর রানীর অন্দরেও ঘুরছে। তার অনুচর সর্দারেরা বাসায় বাসায়, গ্রামে গ্রামে, প্রজাদের ঘরে ঘরে, পাঠশালায়, মন্দিরে, মঠে কে কোথায় কি করছে, কি বলছে সব খবর পাচ্ছে সেই পেট মোটা মারোয়ারি রাজা রণমল্ল, ডাকাতদের সর্দার, চোরেদের শিরোমণি। নগরের ফটকে ফটকে, কেল্লার বুরুজে বুরুজে তার চেলারা সব থানা বসিয়ে পাহারা দিচ্ছে দিন রাত। রাগে ভয়ে দুঃখে রানী অস্থির হয়ে পড়লেন। চারিদিক অন্ধকার দেখতে লাগলেন। চণ্ডকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে তিনি কি ভুল করেছেন আজ সেটা তিনি হাড়ে হাড়ে বুঝতে পারলেন। রানী বুড়ি দাইয়ের পা জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, হায়, আমার কি হবে? যে রানী একদিন তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, আজ তাকে পা জড়িয়ে কাঁদতে দেখে দাইয়ের চোখে জল এলো। সে রানীকে শান্ত করে বলল, আমি খবর পাঠাবার ব্যবস্থা করছি রানীমা, কিন্তু তুমি খুব সাবধানে কাজ করবে, যেন আমাদের মনের কথা কেউ জানতেও না পারে। তোমার বাপ শুনতে পেলে কিন্তু বড় বিপদ হবে রানীমা। তার মুঠোর ভেতর এখন সমস্ত রাজ্যটা। সে যদি গলার টিপে তোমার মুকুলকে মেরে ফেলে, তবে ভয়ে কেউ একটা কথাও যে বলবে না। রানীর সঙ্গে কথা ঠিক করে দাই যেখানে বুড়ো রণমল্লটা সন্ধ্যাবেলা একটা ঘরে নিজের মতন মোটা একটা গার্দা ঠেস দিয়ে এক রাশ মোহর গুনে গুনে চটের থলিতে ভরে ভরে রাখছেন, ঠিক বড় বাজারের মারোয়ারির এক একটা মহাজনের মতন সেইখানে সে আস্তে আস্তে এসে উপস্থিত হলো। দাইকে হঠাৎ আসতে দেখে বুড়ো মোহরগুলো দুই থাবায় কোলের কাছে টেনে নিয়ে বললেন, তবে অসময় কি মনে করে? আগে একটু সামান্য কাজ ছিল, যদি এখন ব্যস্ত থাকেন তো পরে আসবো। রণমল্ল দাইকে একটু ভয় করতেন, ঠিক দপ্তরখানার দপ্তরি যেমন তার মনিবকে ভয় করে তেমন। রাজ্যের সবাই রণমল্লের ভয়ে সারা, কিন্তু রণমল্ল কাঁপেন এই দাইয়ের ভয়ে। তাই তিনি তাড়াতাড়ি দাইকে বললেন, না না না, আগে তোমার কাজটাই আমি সেরে নিই, বলো। দাই তখন বললে, আগে মুকুলজির একটু ফরমাস আছে। তার কবুতর পালবার শখ হয়েছে, তাই হুজুরের কাছে আমি দরবার করতে এসেছি। মুকুলজি পায়রা উড়াবেন? বলেই বুড়ো হো হো করে খানিক হেসে বললেন, তা ভালো তা ভালো, এসব শখ ভালো। পায়রা ওড়ান, ছাগল পালুন, এতে আমার আপত্তি নেই। ঘোড়া চড়া, তরোয়াল খেলা, এগুলো ছাড়লেই আমি বাঁচি। রাজার ছেলেরা ওসব কেন? খান দান, ঘুড়ি ওড়ান, সুখেই থাকুন। দাই বলে উঠল, আর রাজার ছেলের দাদামশাই বুড়ো মারোয়ারি সিংহাসনে বসে কেবল মোহরের তোড়া বাঁধুন, তাই না? ঠিক ঠিক বলেছ দাই, আমি তোমার উপর খুব খুশি আছি। মুকুলকে তুমি এরকম পায়রা আর ঘুড়ি দিয়ে ভুলিয়ে রাখো। আর তো 2 বছর, তারপর দেখা যাবে সিংহাসন আমার কাছ থেকে কেমন করে এরা কেড়ে নেয়, বুঝলে?
এই নাও বলেই একটা মোহর বুড়ো অনেক কষ্টে থলি থেকে বের করে দাইয়ের হাতে দিতে গেলেন। তাই হাত জড়ো করে বললেন, আপনার মোহর আপনার কাছেই থাক, মুকুলজির কবুতর কিনবার পয়সার তো অভাব নেই। হ্যাঁ, তা কি আর আমি জানি নে, তার মায়ের হাতে অনেক টাকা আছে। তা যাও, তোমরাই তবে কবুতর জোড়ার দাম দিও, প্রজাদের খাজনা অনেক বাকি পড়েছে, এখন আমার হাতে একটা পয়সাও নেই। বলেই বুড়ো আবার টাকা গুনতে লাগলেন। দাই এবার একটা মস্ত সেলাম করে সেখান থেকে চলে গেল। কেল্লা ছাদের এক কোণে পাথরের একটা টানা বারান্দার কার্নিশে খানিকটা ছায়া ফেলেছে। তারই তলায় একটা বাঁশের খাঁচায় দুটো পায়রা সকাল বেলার দিকে চেয়ে গলা ফুলিয়ে চুপটি করে বসে আছে। এক্ষুনি মুকুল এসে খাঁচাটি খুলে আকাশের আলোর মাঝে তাদের ছেড়ে দেবে, এই আনন্দে তাদের সাদা রঙের ডানা দুখানি থেকে থেকে উলসে উঠছে। এমন সময় মহারানীর সঙ্গে দাই এসে পায়রার দুটি ডানার নিচের দুখানি ছোট্ট চিঠি বেঁধে দিয়ে আস্তে আস্তে আবার খাঁচার দরজা বন্ধ করে চলে গেল। তখনও সূর্যের আলো পৃথিবীতে এসে পড়েনি। রাজকুমার মুকুল নরম বালিশের উপরে মাথাটি রেখে একটি হাত পূবের জানলার দিকে ছড়িয়ে দিয়ে ঘুমিয়ে আছে, মুঠোয় তার এক টুকরো কাগজ ধরে। রানী এসে তার ঘুম ভাঙিয়ে কোলে করে দাইয়ের কাছে দিয়ে বললেন, তুই এখনো ঘুমাচ্ছিস? বেলা হয়েছে, কখন আর তোর দাদার কাছে পায়রার গলায় বেঁধে চিঠি পাঠাবি রে? মুকুল কোনো কথা না বলে দাইকে টানতে টানতে এক ছুটে ছাদে এসে উপস্থিত হলো। দাই হাঁপাতে হাঁপাতে বলল, কই মুকুলজি, তুমি যে বলেছিলে চিঠিটি লিখে রাখবে, তা কই? মুকুল হাতের মুঠো খুলে দেখালো সেই হিজিবিজি লেখা কাগজখানি। দাই কাগজটি এপিট ওপিট উল্টে পাল্টে বললে, বহুত আচ্ছা, চিঠিটি পড়তো শুনি কুমার সাহেব, কি লিখেছ তুমি? মুকুল জানতো কেমন করে চিঠি পড়তে হয়, তাই সে গম্ভীর হয়ে আরম্ভ করলো, দাদা, আমি তোমার ছোট ভাই, তোমার জন্য আমি কাঁদছি, একবার এসো, খুব খেলা হবে। কবুতর দুটো চিঠি নিয়ে যাচ্ছে, জবাব দিও, এদের ছানা হলে তোমায় কিন্তু আমি একটা দেব। আমি তোমায় খুব ভালোবাসি, আমি খুব ভালো আছি। এটি মুকুল, তোমার ছোট ভাই। মা আর দাই তোমার জন্য খালি কাঁদে, শেষে লেখা। চিঠি যেমন হতে হয় বলে দাই কাগজখানা নিয়ে বেশ ভালো করে মুড়ে বললে, তবে এখন কোন দাদাকে চিঠিখানা পাঠাতে চাও বলো? এইবার মুকুল মুশকিলে পড়ল। বড় দাদা ছোট দাদা, দুই দাদার মধ্যে বেছে নেওয়া তার পক্ষে খুব শক্ত হলো। দুজনকেই সে সমান ভালোবাসে, দুজনকেই সে চিঠি লিখে ডেকে পাঠাতে চায়, কিন্তু হায়, চিঠি তো একখানা, বই দুটো নয়। ভাবনায় তার এবার মুখ শুকিয়ে গেল। তখন রানী আস্তে আস্তে তাকে কলের কাছে টেনে নিয়ে বললে, এক কাজ করো, আধখানা চিঠি বড়দাদাকে, আধখানা ছোট দাদাকে পাঠিয়ে দাও। তাই হলো। প্রথম টুকরো ছোট দাদার আর বাকিটুকু বড়দাদার জন্য ছিঁড়ে দাইয়ের হাতে দিল মুকুল। সাদা ডানার দুই পায়রা সেই দুই টুকরো কাগজ গলায় বেঁধে আকাশে উড়ল। ডানার তলায় লুকানো রইল তাদের মহা বিপদ থেকে উদ্ধার করার জন্য চণ্ডের কাছে রানী আর দাইয়ের দুখানি চিঠি। সোনায় মাখানো মেঘের উপর দিয়ে উড়ে চলেছে দুই পাখি, ছোট বড় দুজনের ডানার বেয়ে। সূর্যের আভা আকাশ রাঙিয়ে তাদের দুজোড়া ডানার পালকে এসে ঠেকেছে সাদা পালের হাওয়ার মতন। চিতরের কেল্লায় বন্দি অসহায় মুকুল আর তার মায়ের ডাক সকলেই সোনায় মাখা। দুপুরের রোদে পোড়া, সন্ধ্যার মেঘ আর আলোর চিত্র বিচিত্র দিনের মধ্য দিয়ে রাত্রির নীল গোলা অন্ধকার আকাশ পার হয়ে যেদিন মন্ডুর কেল্লায় চণ্ডের কাছে এসে পৌঁছলো, সেই দিন চণ্ড সব দুঃখ সব অপমান ভুলে অনেক দিনের কোণের ঠাসা তরোয়াল আর একবার কোমরে বেঁধে উঠে দাঁড়ালেন।
আজ 3 দিন ধরে একটা প্রকাণ্ড ঝড় রাজস্থানের উপর দিয়ে বয়ে চলেছে। তারই মধ্যে থেকে একবার সকালে সন্ধ্যায় সূর্যদেব দেখা দিচ্ছেন রক্তমূর্তিতে। চণ্ড যখন চিতর ছেলে চলে আসেন তখন 300 ভিল তার সঙ্গে তীর ধনুক নিয়ে বেরিয়ে এসেছিল। আজ তারা চণ্ডের হুকুম নিয়ে চিতরে আবার ফিরছে ঝড় জল বিদ্যুতের মধ্য দিয়ে। চিতর থেকে খানিকটা দূরে গৌসুন্দর নগর, পাহাড়ের উপর একটা মজবুত কেল্লা, আর তাকেই ঘিরে ছোট ছোট বাড়ি। পাহাড়ের নিচে অনেকখানি ঘন বন, তার মধ্য দিয়ে ছোট ছোট নদী বয়ে চলেছে। এই বনে চণ্ড তার দলবল নিয়ে লুকিয়ে রইলেন। কথা ঠিক হলো যে মহারানী সুন্দেশ্বরীর পূজা দেওয়ার ছল করে মুকুলজিকে নিয়ে এইখানে এসে দেওয়ালির দিন চণ্ডের সঙ্গে মিলবেন। এদিকে চণ্ডের অনুচর যত ভিল মেবারের গ্রামে গ্রামে ঘুরে রটিয়ে দিয়েছে, রণমল্ল মুকুলজিকে মেরে ফেলেছে। লোকে সব গ্রামে গ্রামে মাঠে ঘাটে সব গুজব শুনে একেবারে ক্ষেপে উঠে লাঠি তরোয়াল তীর ধনুক নিয়ে চিতরের দিকে দল বেঁধে চলেছে। যদি একথা সত্যি হয় তবে সেই পেট মোটা মারোয়ারির রাজা রণমল্লকে আর আস্ত রাখবে না তারা। রণমল্ল এই খবর পেয়ে ভয়ে কাঁপছেন, কি উপায় করবেন ভেবেই পাচ্ছেন না। সেই সময় একদিন দাই এসে তাকে বলে, হুজুরের মেজাজ ভালো বোধ হচ্ছে না, একটা খবর শুনে আমারও ভয়ে গা কাঁপছে। শুনেছেন দেশের লোক তাদের রানা মুকুলকে দেখবার জন্য লাঠি সোটা নিয়ে এদিকে আসছে। রণমল্ল খবরটা খুব ভালো করে শুনেছিলেন, তবু দাইকে ধমক দিয়ে বললেন, যাও যাও, মারোয়ারের রাজা আর মেবারের এখানকার সর্বে সর্বা 200 গাছা লাঠির ভয়ে কাঁপে না, বুঝেছ? আর কিছু খবর থাকে তো বলো গিয়ে। দাই তখন চুপি চুপি বললেন, এবারে যে দল আসছে বড় শক্ত দল, মেবারের রাজপুতকে আপনি চেনেন না, কিন্তু এই বেলা যা হয় একটা উপায় কিন্তু করুন। রণমল্ল মনে ভয় কিন্তু মুখে সাহস দেখিয়ে বলে উঠল, কি উপায় করতে হবে এবার শুনি তো। দাই বললে, মুকুলজিকে একবার গ্রামে গ্রামে শিকার খেলার জন্য পাঠিয়ে দিন। লোকে দেখুক তাদের রানা সুখে বেঁচে আছে আর খেলে বেড়াচ্ছে, তাহলেই তারা ঠান্ডা হবে আর আপনাকে বিরক্ত করতে আসবে না, বুঝলেন? রণমল্ল তখন খানিক গম্ভীর হয়ে থেকে বললে, মন্দ পরামর্শ নয় এটা, কিন্তু হাতিয়ার বেঁধে গ্রামে গ্রামে শিকার খেলে বেড়ানো তো হতে পারে না। না, শিকার থেকে লড়াই বাঁধতে কতক্ষণ, অন্য কিছু উপায় থাকে তো বলো। তবে রানীমা আর মুকুলজিকে পালকি চড়িয়ে গ্রামে গ্রামে দেবতাদের পুজো দেওয়ার জন্য আপনি পাঠিয়ে দিন, কাজ একই হবে তাতে। এই পরামর্শটা রণমল্লের মনোমত হলো। দাই তখন রানীকে আর মুকুলকে পালকিতে চড়িয়ে চিতরের কেল্লা পার করে দিয়ে এলো। যাবার সময় মুকুল বললে, দাই, ও দাই, তুমি যাবে না? না জি, যাব না, বাঘ ধরবার সেই ফাঁদটা শেষ করে তবে আমি তোমার কাছে যাব। বলেই দাই চিতরের কেল্লায় এবার ফিরে এলো। গৌসুন্দর নগরে দেওয়ালির আজ ভারী ধুম। মহারানী রানাজিকে নিয়ে কেল্লায় এসেছেন। খুব ঘটা করে আজ সন্দেশ্বরীর পুজো দেওয়া হবে। ঝাড় লণ্ঠন ছবি আয়না দিয়ে দোকান সাজিয়ে বসে লোকের গায়ে কেবল গোলাপ জলের পিচকিরি দিচ্ছে লোকে। শহরের ছেলেগুলো রাস্তার মাঝে তুবড়ি পড়িয়ে ছুঁচো বাজি ছেড়ে মুকুলজির সঙ্গে যে সব ঘোড়সাওয়ার এসেছে তাদের ঘোড়াগুলিকে খেপিয়ে দিয়ে তামাশা দেখছে। ছেলে বুড়ো সবাই মিলে হাউ ছড়িয়ে চরকি ঘুরিয়ে ফুলঝুরি রং মশাল বোমা ধামকা ভুঁই পটকা চিনে পটকা পুড়িয়ে খুব খানিকটা ধোঁয়া আর খুব খানিকটা আমোদ করে নিচ্ছে। মুকুলের আজ আনন্দের সীমা নেই। এক সোনার সাজ পরা কালো ঘোড়ায় চড়ে তিনি শহরময় ঘুরে ঘুরে দেওয়ালির আলো দেখে বেড়াচ্ছেন। আর রানীমা কেল্লার ছাদে একলা তিনি চুপ করে অন্ধকারে দাঁড়িয়ে আছেন। যত রাত বাড়ছে ততই তার মনে হচ্ছে চণ্ড বুঝি এলেন না। আজ যে এই গৌসুন্দর নগরে দেওয়ালির রাতে তার দলবল নিয়ে আসবার কথা,
কিন্তু কই, দেখতে দেখতে যে শহরের আলো নিভে এলো। মুকুল তার ঘোড়া ফিরিয়ে কেল্লায় এলেন, কিন্তু চণ্ডের আসবার তো কোনো লক্ষণই নেই। সেই রাতের মধ্যেই তাদের চিতরে ফিরতে হবে, আর তো সময় নেই। রানী অন্ধকার আকাশের দিকে চেয়ে কাঁদতে লাগলেন। দুই চোখের জল তার বুকের কাপড় ভিজিয়ে দিতে লাগলো। এদিকে সন্দেশ্বরীর মন্দির থেকে ঢং ঢং করে রাত 10টার ঘন্টা পড়তে লাগলো। লোকজন প্রস্তুত হয়ে চিতরে যাওয়ার জন্য পালকি নিয়ে উপস্থিত হয়েছে। মুকুল রানীকে ডাকছেন যাওয়ার জন্য, কিন্তু রানীর পা আর উঠছেই না। তার বুকের ভেতর যেন হাতুড়ির ঘা দিয়ে অন্ধকারে ঘন্টা বাজছে 1, 2, 3, 4। রাত 10টার ঘন্টা বেজে থেমেছে। অন্ধকার আকাশ বাতাস তারই শব্দের রেশায় এখনো রে রে করে কাঁপছে। ঠিক সেই সময় পাহাড়ের নিচে বনের মাঝ দিয়ে 10টা হাউই আগুনের সাপের মতন ফস করে ফোনা ধরে আকাশে উঠে দপ করে আলোর ফুল হয়ে আকাশময়ে ছড়িয়ে পড়ল। আলোয় যেন চারিদিক দিন হয়ে গেছে। শহরের লোক আশ্চর্য বাজি দেখতে হই হই করে রাস্তার ছাদে যে যেখানে পেরেছে বেরিয়ে এসেছে। রানী মুকুলের হাত ধরে বললেন, সময় হয়েছে রে, আর দেরি না, চল। মুকুলের ইচ্ছা আরো খানিকটা ছাদে দাঁড়িয়ে বাজি দেখেন, কিন্তু রানী তাকে জোর করে ধরে পালকিতে ওঠালেন। আকাশের হাওয়াই তাদের মাথার উপরে লাল আলোর পুষ্প বৃষ্টি করে অন্ধকারে মিলিয়ে গেল। মুকুল পালকি থেকে আবার কখনো হাওয়াই ওঠা দেখবার জন্য মুখ বাড়িয়ে বসে রইলেন, কিন্তু আকাশ যে অন্ধকার, সেই অন্ধকারই রইল। মুকুল রাত্রির মধ্যে অনেকক্ষণ চেয়ে থেকে থেকে ঘুমিয়ে পড়েছেন। রানীর পালকি নির্জন মাঠের পথে আস্তে আস্তে চলেছে। মাটির উপর 8টা পালকি বেয়ারা খসখস পায়ের শব্দ ছাড়া আর কোনো দিক থেকেই কোনো শব্দ রানীর কানেই আসছে না। রানী অন্ধকারের মধ্যে মুখ বাড়িয়ে চেয়ে রয়েছেন। একবার মনে হলো যেন একদল লোক খুব দূরে ঘোড়া ছুটিয়ে বেরিয়ে গেল। একবার দেখলেন যেন রাস্তার ধারে একজনকে বল্লম হাতে চুপ করে দাঁড়িয়ে। পালকির কাছে আসতেই অন্ধকার মিলিয়ে গেল। সুন্দর নগরে সেই 10টার তারাবাজি দেখে রানী চণ্ড এসে পৌঁছেছে বুঝেছিলেন। তারপর থেকে কিন্তু চণ্ডকে স্পষ্ট করে দেখা এখনো তার ঘটে ওঠেনি। চণ্ড যে তার কাছাকাছি আছেন সেটা কেবল এই ছায়া ছায়া রকমই তিনি দেখছিলেন। রাত তখন গভীর। পালকি চিতরের কাছাকাছি এসে পড়েছে। দূর থেকে কেল্লার দেয়াল আকাশের গায়ে কালো স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে। পাহাড় বেয়ে রানীর পালকি কেল্লার ফটকের দিকে উঠে চলল, কিন্তু তখনও চণ্ডের দেখা নেই। ঘোড়ার পায়ের শব্দ কি তরোয়ালের ঝনঝন কিছুই শোনা যাচ্ছে না। রানীর বুক কাঁপছে। তার চোখের সামনে কেল্লার ফটকের বড় দরজা দুখানা হয়ে আস্তে আস্তে খুলে গেল, যেন একটা রাক্ষস অন্ধকারের মুখটা হাঁ করলে। তারপর আস্তে আস্তে রানীর পালকি কেল্লার মধ্যে ঢুকলো। রানী একবার পালকি থেকে মুখ ঝুঁকিয়ে পেছনের দিকে দেখলেন ফটকের সামনে একদল ঘোড়সাওয়ার খোলা তরোয়ালের মাথায় ঠেকিয়ে তার সঙ্গে কেল্লায় প্রবেশ করলেন। তাদের সর্দার প্রকাণ্ড একটা কালো ঘোড়ায়, মাথা থেকে পা পর্যন্ত তার কালো সাজ। রানী এবার বুঝতে পারলেন। নিমেষের মধ্যে সেই ছবিটি রানী দেখতে পেলেন। চণ্ডকে চিনতে তার বাকি রইল না আর। তারপর জয় মুকুলজি কি জয়, জয় চণ্ডীজি কি জয় শব্দে আকাশ কাঁপিয়ে উঠল। অমনি চিটরে ছোট বড় ছেলে বুড়ো তরোয়ার খুলে রাজপথে রানীর পালকির চারিদিক ঘিরে নিয়ে রাজবাড়ির দিকে চলল। যত মারোয়ারি যারা এতদিন বুক ফুলিয়ে দাদাগিরি করে ফলাচ্ছিল, সব আজ চণ্ডের নাম শুনে ইঁদুরের মতন গর্তে গিয়ে লুকোলো। কারুর এখন আর সাহস হলো না যে রণমল্লকে গিয়ে খবর দেয়। আর খবর দিয়েই বা কি হবে,
দেওয়ালির রাতে খুব করে সিদ্ধি খেয়ে রণমল্ল খাটিয়ায় পড়ে এখন নাক ডাকাচ্ছেন। দাই এক গাছি মোটা দড়ি দিয়ে খাটিয়ার সঙ্গে তাকে আচ্ছা করে বেঁধে ছাদের উপর থেকে তামাশা দেখতে গেল। রণমল্লের ভোজপুরি আর মারোয়ারি দারোয়ানগুলো ঢাল তরোয়াল বেঁধে তাল পাতার সেপাইয়ের মতন কেবল হাত পা ছুটতে লাগলো। লড়াই দেওয়ার মতন সাধ্য যে তাদের নেই। চণ্ড জোর করে তালা ভেঙে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। গোলমালে এবার রণমল্ল জেগে উঠে দেখেন তার চারিদিকে খোলা তরোয়াল, নিজের হাত পা বাঁধা। তার সাহসও ছিল, জোরও ছিল। হাজার হোক তিনি মারোয়ারের রাজা বলে কথা, আর তরোয়াল দেখে তার সিদ্ধির ঘোরও তখন কেটে গেছে। তিনি পিঠে বাঁধা খাটিয়া শুদ্ধ দাঁড়িয়ে উঠে চণ্ডকে বললেন, আমার বাঁধন খুলে দাও, তারপর দেখা যাবে কে জেতে কে হারে। তুমি বীর, রাজার ছেলে, আমিও একটা দেশের রাজা। আমাকে জানোয়ারের মতন বেঁধে মারা তোমার উচিত কিন্তু হবে না। চণ্ড তখন রণমল্লের বাঁধন খোলার জন্যে ঘরে ঢুকলেন। এমন সময় দাই ছুটে এসে বললে, সাবধান, ওকে একা পুড়ে মরতে দাও, সরে যাও, না হলে কিন্তু সবাই মরবে। দম করে একটা ভয়ঙ্কর আওয়াজ হয়ে ঘরের কোণে এক রাশ বারুদ জ্বলে উঠল। তারপর দাউ দাউ করে ঘরখানায় আগুন লেগে গেল। ছুঁচো বাজি দিয়ে ঘরখানা দাই যে কখন ভর্তি করে রেখেছিল কে জানে। ছুঁচোর মতন রণমল্ল পুড়ে মরল। খুলে দে, খুলে দে বলে চিৎকার করতে করতে। যাকে রাজবাড়ির দাসী বলে তিনি ঠাওর দিয়েছিলেন, তারই হাতের বাঁধা দড়ির বাঁধ শেষ পর্যন্ত আগুনের নাগ পাশের মতন তাকে জড়িয়ে রইল। কোথায় মেবার মারোয়ার দুটো দেশ রণমল্ল দখল করে বসবেন না, এখন তার মারোয়ারের সিংহাসনটা পর্যন্ত মেবারের রানার হাতে চলে এলো। তার ছেলে যশোধাও বাপের সিংহাসন হারিয়ে এখন সামান্য গুটি কতক সেপাই নিয়ে রাজ্য। মহাবীর হরোয়া শঙ্কল রাজশ্রী। লুনি নদীর ওপারে সমস্ত পাহাড় নদী বন তার রাজত্ব। তার নামে সবাই মাথা নোয়ায়। এমনি তার বীরত্ব, এমনি তার দয়া। তার হুকুম অমান্য করে রাজস্থানে এমন লোক নেই। বিপদে যে পড়েছে তাকে উদ্ধার করা, দুঃখীর দুঃখ মোচন করা, অনাথকে আশ্রয় দেয়াই ছিল তার কাজ। তার যত অনুচর সবাই ছিল সন্ন্যাসী বীর, গাঁজাখর নয়, কাজের মানুষ। কেউ কারির উপর অন্যায় অত্যাচার করলে তাদের হাতে নিস্তার নেই। বনের ভিতর পাহাড়ের গুয়ায় সবাই তাদের থাকে। সেখানে জ্বালা জ্বালা টাকা পোতা আছে। লোকে চাইলেই সেই টাকা দিয়ে তারা তাদের দুঃখ ঘোচায়। মাটির নিচে বড় বড় ঘর, সেখানে তাদের অস্ত্র লুকানো থাকে। কেউ বিপদে পড়লেই তাদের কাছে এলে সেই অস্ত্র দিয়ে তারা তার সাহায্য করে। এমনি দলের রাজা তিনি হলোরা শঙ্কল। লুনি নদী সাঁতার দিয়ে পার হয়ে যোধরাও রাত দুপুরে এসে তারই আশ্রয় চাইলেন। যোধরাও সেই মল্ল রাজার ছেলে। যোধরাও জানতেন চণ্ডও ইচ্ছে করলে এখানে এসে গোলমাল করতে পারবে না। হরোয়া শঙ্কল আদর করে যোধরাওকে বসালেন। তার ছোট্ট ঘর, রাজকুমারীর সঙ্গে অনেক সেপাই, কাজেই সবাইকে গাছতলাতেই বসতে হলো। সন্ন্যাসী রাজা একটু ভাবিতে হলেন, এত রাত্রে এত লোকের খাবার কেমন করে তিনি জোগাবেন। লোকেরাও অনেক পথ চলে এসে খিদে কাতর হয়ে পড়েছে। রাজশ্রী তার দল বলকে ডেকে সকলের আহারের বন্দোবস্ত করে দিতে বললেন, কিন্তু ঘরে তার একটা খুদও নেই। সেই দিন যা কিছু চাল ডাল সব তিনি অতিথিদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। বিপদে পড়ে চেলারা সব মুখ চাওয়াচাই করছে দেখে রাজশ্রী বললেন, অতিথিকে তো খেতে দিতে হবে নাকি, এসো দেখি তো ঘরে কি আছে। ঘরের এক কোণে সন্ন্যাসীদের কাপড় রাঙাবার জন্য এক রাত মুজ লতা বোঝাই ছিল। রাজশ্রী সেই দিকে দেখিয়ে বললেন, খাও, এইগুলোই আমি রাঁধবো। রাঁধুনিও ছিল এক সন্ন্যাসী। সে হেসে বলল, প্রভু, এইবার অতিথি সেবার ঠিক বন্দোবস্ত করেছেন আপনি।
যে মুখে ঠাকুরের ভোগ খাবে সেই মুখেই কাল সকালে দেশে ফিরে কাউকে এবার আর ঠাকুরের অতিথি সেবার নিন্দা করবে না এরা। এইবার ঠিক ব্যবস্থা হয়েছে। রাজশ্রী তখন হেসে বললেন, আজ আমি নিজের হাতে রাঁধবো, তোমাদের সবাইকে নিয়ে একসঙ্গে খাওয়া যাবে। নিমন্ত্রণ করছি, সব চেলাদের ডেকে আনো যাও। গাছের তলায় আগুন জ্বালিয়ে রান্না শুরু হলো। রান্নার গন্ধে বোন আমোদ করলেও কিন্তু তরকারি দেখা অবধি চেলাদের আজ মোটেই খিদে রইল না। যদিও সকালে সবাই এক মুঠো ছোলা ছাড়া এ পর্যন্ত কারোর পেটে কিচ্ছু পড়েনি, কিন্তু প্রভুর নিমন্ত্রণ কারোর অগ্রাহ্য করার জো নেই। রান্না শেষ হলে সবাই অতিথিদের জন্যে পাতা পেড়ে অপেক্ষা করতে লাগলো। আগে যোধরাও আর তার লোকজনদের মোটা আটার রুটি আর মুজলতার সেই তরকারি খাইয়ে রাজশ্রী সব চেলাদের নিয়ে খেতে বসলেন। কেবল সেই রাঁধুনি চেলাকে অনেক ঢাকাঢাকি করেও কেউ আনতে পারল না। সে কম্বল মুড়ি দিয়ে জঙ্গলের কোনখানে যে লুকিয়ে রইল তার সারা শব্দই পাওয়া গেল না। খাওয়া শেষ হলে সবাই রাজশ্রীর রাধা তরকারি খুব সুখ্যাতি করতে করতে যে যার জায়গায় শুতে গেল। মুজলতা এমন যে রান্না হয় তারা কেউই জানতো না। এবার থেকে রোজ এই তরকারি দিয়ে তারা রুটি খাবে, এই সব বলা বলি করছে তারা। এমন সময় সেই রাঁধুনি এসে উপস্থিত। সবার মুখেই তরকারির তারিফ শুনে আর তার আফসোসের সীমা রইল না। সে ভেবেছিল ওই রাঙা করবার পাতাগুলো খেয়ে সবাই মাথা ঘুরেই মরবে, কিন্তু দেখলো সবাই দিব্যি পেট ভরিয়ে আরামে কম্বল মুড়ি দিয়ে ঘুমোতে লেগেছে। কেবল শীতের রাতে খিদের জ্বালায় সেই কেঁপে মরছে। শীতের রাত সহজে কাটতে চায় না। রাঁধুনি ঠাকুরটিকে অনেক যন্ত্রণা দিয়ে তবেই সে রাত পোহালো। সকালে উঠে একখানা কুড়ুল নিয়ে রান্নার কাঠ কাটতে চলেছে, এমন সময় একজন বুড়ো মারোয়ারি সেপাইয়ের সঙ্গে দেখা। পাহাড়ের ঝর্ণার ধারে সে হাত মুখ ধুচ্ছে। তার দাড়ি গোঁফ সব লালের ছোপ ছোপ দাগ। কাল সন্ধ্যায় যার দাড়ি ছিল সাদা আজ সে লাল হয়ে গেছে। এই ব্যাপার দেখে রাঁধুনি ঠাকুরটি আর হাসি রাখতেই পারল না। হো হো করে হাসতে হাসতে সঙ্গীদের কাছে এই মজার খবর দিতে এসে দেখে যত পাকা দাড়ি গোঁফওয়ালা ছিল তারা নিজের নিজের দাড়িতে হাত বোলাচ্ছে, আর এর ওর মুখের দিকে চেয়ে দেখছে সবার দাড়ি গোঁফে লাল রঙের ছোপ। ইতিমধ্যে রাজশ্রী দাঁড়িয়ে এলেন। তার কিন্তু সাদা দাড়ি ধপধপ করছে। মুজ পাতার যে রং লেগেছে সেটা কারোরই মনে হলো না। দাড়িতে রক্ত কোথা থেকে লাগলো এই ভেবে সবার যখন ভয়ে মুখ শুকিয়ে এসেছে, তখন রাজশ্রী সবাইকে অভয় দিলেন। নির্ভয় থাকো, তোমাদের সূর্য উদয় হতে আর দেরি নেই। দেখো না, এক্ষুনি তার রাঙা আলো তোমাদের মুখে এসে পড়েছে। এখন কিছুদিন এইখানে তোমরা বিশ্রাম করো, তোমাদের রাজত্ব ফিরে পাওয়ার বন্দোবস্ত পরে করা যাবে। সেই দিন কাঠ কেটে রাঁধুনি ঠাকুর রাজশ্রীকে আর এক বোঝা মুজ পাতা এনে দিয়ে বললেন, ঠাকুর, আমাকে আজ সেই তরকারি তুমি রেঁধে খাওয়াবে। রাজশ্রী এসে বললেন, তোমার কালো দাড়িতে লাল রঙের ছোপ তো খুলবে না, আগে দাড়ি পাকুক তবেই একদিন মুজ শাকে চচ্চড়ির ছোপ ধরিয়ে দেওয়া যাবে নয় তোমার দাড়িতে। আজ ভালো করে অন্য তরকারি দিয়ে অতিথি খাওয়ার বন্দোবস্ত করো। রাঁধুনি ঠাকুরটি খেতে যেমন তেমনই রাঁধতেও, আর রাজ্যের আজগুবি গল্প তার কাছে ছিল অনেক। যোধরাও আর সঙ্গীদের বেশ আমোদ আহ্লাদেই দিন কাটতে লাগলো। বনেই আছেন, মনের মতন হচ্ছে না। এদিকে হলুয়া শঙ্কলের হুকুম চণ্ডের কাছে পৌঁছলো। যোধরাওকে যেন মারোয়ারের সিংহাসন ফিরিয়ে দিয়ে ঝগড়া ঝাঁটি সব মিটিয়ে নেওয়া হয়। এর ওপর আর কোনো কথা নেই। চণ্ডের দুই ছেলে মঞ্জুলি আর কণ্ঠজি মারোয়ার শাসন করছিল। তাদের হুকুম হলো যে হলুয়া শঙ্কল কিংবা তার কোনো লোক যোধরাওকে সঙ্গে নিয়ে আসা মাত্রই মারোয়ারের সিংহাসন যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। হলুয়া শঙ্করের দূত মুখে এই খবর পেয়ে নিজেই যোধরাওকে সঙ্গে নিয়ে মেবারে চললেন। সেখান থেকে চণ্ডকে সঙ্গে নিয়ে মারোয়ার যাওয়ার কথা।
ঠিক সময় সবাই মেবার পৌঁছে চণ্ডকে সঙ্গে নিয়ে যোধরাও রাজত্বের মন্দিরের কেল্লার দিকে চললেন। যোধরাও তখন বেশ ছেলে মানুষ। এক রাত্রে সবাই মাঠের মধ্যে তাঁবু গেড়ে আছেন। এমন সময় একটা বুড়ো মারোয়ারি যোধরাওর কানে কানে বলল, দেশে তো এসে পড়েছি, তবে এখন আর চুপ করে থাকা কেন? চলুন আজ রাত্রে গিয়ে কেল্লাটা দখল করে বসি। নিজের সিংহাসন পরের কাছে চেয়ে না নিলে জোরসে কেড়ে নেওয়াই অনেক বেশি ভালো। কি বলেন? যোধরাও এবার এ কথায় সায় দিলেন। আস্তে আস্তে মারোয়ারি সৈন্য সব মন্দিরের দিকে বেরিয়ে গেল। চণ্ড আর হরোয়াশঙ্কর এই খবর কিছুই জানেন না। সকালবেলা শিবির থেকে বেরিয়েছেন, এমন সময় দেখলেন দূর থেকে এক ঘোড়া সাওয়ার ছুটে আসছে। তার মাথার পাগড়ি খোলা, বুকে কাপড়ে রক্তের লাগ। সাওয়ার যখন ছুটে এসে চণ্ডের কাছে দাঁড়ালো, তখন চণ্ড তাকে নিজের ছেলে কণ্ঠজি বলে চিনতে পারলেন। হরোয়াশঙ্কর তাকে ঘোড়া থেকে নামিয়ে ঘাসের উপর শুইয়ে দিলেন। অমনি কণ্ঠজির প্রাণ বেরিয়ে গেল। কে অমন করে মারলো দেখবার জন্য এরা এদিক ওদিক দেখছে। এমন সময় যোধরাও ঘোড়া ছুটে এসে বললেন, প্রভু, আমার অপরাধ যদি হয়ে থাকে তো ক্ষমা করবেন। বাপের সিংহাসন আমি কারুর কাছে ভিক্ষা বলে চেয়ে নিতে পারলুম না। নিজের জোরেই ফৌজ পাঠিয়ে দখল করেছি। লড়াই শেষ হয়ে গেছে। চণ্ডজির হাতে আমার বাপ পশুর মতন মারা পড়েছে। তারই ধার দুই ছেলেকে যুদ্ধে বীরের মতন মেরে আমি এই শোধ নিয়েছি। এতে আমি আমার দোষ হয়ে থাকে তবে আমায় শাস্তি দিন। চণ্ডের মুখে তখন কোনো কথা সরল না। হরোয়াশঙ্কর খানিক ঘাড় হেঁট করে রইলেন। তারপর আস্তে আস্তে বললেন, যোধরাও ভুল করেছ। চণ্ডের কোনো দোষ ছিল না। তুমি বালক বলে এবার তোমায় শাস্তি দিলেম না, কিন্তু প্রতিজ্ঞা করো আর কোনো মেবারের বিরুদ্ধে তুমি অস্ত্র ধরবে না। আর এই মাটিতে যেইখানে এই বীর কণ্ঠজি পড়ে রয়েছে, এই পর্যন্তই মেবারের রাজ্যের সীমা ঠিক হলো। এরপর থেকেই তোমার রাজত্ব। চণ্ড চোখের জলের মধ্যে দিয়ে দেখলেন তার কণ্ঠজি প্রাণ শূন্য দেহ পড়ে রয়েছে সেখানে। সকালের আলোতে সমস্ত মাঠ জুড়ে সোনার ফুলের মতন আওড়াও কচি ফুল ফুটে রয়েছে। কিন্তু হরোয়াশঙ্করের দিকে চেয়ে বললেন, এই আওতাও ফুলে যেন শান্তির ফুল হয়। যত দূর এই ফুল ফুটবে তত দূর যেন মেবারের রাজ্য, এইটাই সবাই বলে। আমার কাজ শেষ হয়েছে। প্রভু, আমাকে এখন আপনার সঙ্গী করে লুনি নদীর পাড়ে তপবনে আশ্রয় দিন। রাজশ্রী তখন বললেন, তথাস্তু। শেষ হলো আজকের পর্ব, রাজকাহিনীর চণ্ড। খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বগুলি নিয়ে। আজ তবে চলি, টাটা।